ট্যাবের টাকার মতো আবাসের টাকাও গায়েব। আর জানিয়ে এবার নবান্ন যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছে যে এরকম হলে সরকারি উপভোক্তা মানে সরকারি পরিষেবা মানুষ পাবেন কি করে যদি এইভাবে টাকা গায়েব হয়ে যায়। সেক্ষেত্রে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না হয় তার জন্য পদক্ষেপ করছে নবান্ন। কি পদক্ষেপ করবে সোমরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, দেখো, ইতিমধ্যে জেলা শাসকদের 5 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে। মূলত ইসলামপুরের যে ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলায়, সেই জেলার ঘটনার পর 5 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে সাইবার জালিয়াতির হাতে যে উপভোক্তারা যারা আবাসে প্রথম কিস্তি 60,000 টাকা করে পেয়েছেন তারা যাতে শিকার না হন, তার জন্য জেলাগুলিকে সতর্কতামূলক প্রচার কর্মসূচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেটা নবান্ন সূত্রে খবর, যে 5 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সরকারি অফিস বা সরকারি অফিসারের নাম করে যদি কেউ ওটিপি চান তাকে যেন কোনোভাবেই ওটিপি না দেওয়া হয়, পাশাপাশি আধার কার্ডের নম্বর না দেওয়া হয়। উপভোক্তাদের কাছে এই বিষয়গুলি নিয়ে প্রচার কর্মসূচি চালাতে হবে, তেমনটাই জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে বলেই সূত্র মারফত খবর। আরো শুধু তাই নয়, কেন এই ধরনের নির্দেশ? কারণ এর আগে এই যে আবাসের টাকা গায়েব হয়ে গেল, কিভাবে গায়েব হয়েছে? দেখো, যেটা এখনো পর্যন্ত রিপোর্ট এসে পৌঁছাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সরকারি অফিসার বা সরকারি অফিসের নাম করে কেউ বা কারা ওটিপির নম্বর চাইছে, আর সেই ওটিপির নম্বর দিলেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে, তেমনটাই রিপোর্ট এসে পৌঁছেছে বলেই নবান্ন সূত্রে খবর। এবং তারপরেই কিন্তু এই 5 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা শাসকদের এবং বলা হয়েছে যাতে সতর্কতামূলক প্রচার কর্মসূচি হিসাবে এই 5 দফা গাইডলাইন নিয়ে প্রচার কর্মসূচি চালানো হয়। আগামী দিনে যাতে আবাসের টাকা গায়েবের মতো ঘটনা না ঘটে উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে। আর সেই কারণেই স্পষ্ট বলা হচ্ছে যে সরকারি অফিসার বা সরকারি অফিসের নাম করে যদি কেউ ওটিপি চান তাহলে তাদের যাতে ওটিপি না দেওয়া হয়। প্রয়োজন হলে উপভোক্তাদের সরাসরি সরকারি অফিসে এসে অফিসারদের সঙ্গে বা আধিকারিকদের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু ফোনে যেন কোনো ওটিপি না দেওয়া হয়, কোনো আধার কার্ডের নম্বর না দেওয়া হয়, এই নিয়ে সতর্কতামূলক প্রচার চালানোর নির্দেশ জেলা শাসকদের দিয়েছে নবান্ন। তার কারণ উত্তর দিনাজপুরের এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জন গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে একজন বিজেপি নেতা আর একজন সাইবার ক্যাফের মালিক। বাংলার বাড়ি, গরিবদের পাকা বাড়ি করে দিতে রাজ্য সরকারের প্রকল্প। উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাও ঢুকেছে, অভিযোগ সেই টাকাই গায়েব হয়েছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার 9 উপভোক্তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগ। তদন্ত শুরু করে ইসলামপুর সাইবার ক্রাইম থানা। রবিবার রাতে 2 জনকে আটক করা হয়। এদের মধ্যে একজন বিজেপি নেতা মনোজিৎ বিশ্বাস, তার স্ত্রী স্থানীয় পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। শুভেন্দু বিশ্বাস নামের আরো একজনকে আটক করা হয়, তিনি সাইবার ক্যাফে চালান। ছেলেটার সাইবার ক্যাফে আছে, সেখানে আধার লিঙ্ক বিভিন্ন কাজ হয়ে থাকে। যখন অনলাইন করেছিল আধার লিঙ্কের সময়, যেহেতু এখানে ওটিপি আসতে হয় বা একটা অথেন্টিকেশন আসতে হয় লিঙ্কের, তার জন্য SMS এর ফ্যাসিলিটি থাকতে হয় মোবাইলে, সেই ফ্যাসিলিটিটা ওদের ছিল না বলে ওর নাম্বারটা দিয়ে হেল্প করেছে। আমরা সবাই চাই, যাদের নিয়ে এসছে তার পরিবাররাও চায় যে এটার সঠিক তদন্ত হয়ে উঠে আসুক। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্য সরকার। উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে সেই প্রকল্পেরই টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে কোনো না কোনো সময় 9,900 টাকা তুলেছে দুষ্কৃতীরা। কয়েক মাস আগে রাজ্য সরকারের তরুণের স্বপ্নের প্রকল্পের টাকাও গায়েব হয়। এই প্রকল্পে স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার টাকাও দেওয়া হয়। রাজ্য জুড়ে সেই টাকা গায়েবের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে উঠে আসে যে উত্তর দিনাজপুর ট্যাবের টাকা জালিয়াতির হাব। এবার সেই জেলাতেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েবের অভিযোগ। ঘটনায় আটক 2। নিউজ 18 বাংলা। ধরুন আপনি জাল পাসপোর্ট চান, তো তাহলে যারা যারা আরকাঠি রয়েছেন, যারা যারা এইসবের চক্রে জড়িত রয়েছেন তাদের কাছে জানতে চাইবেন, তারা আপনাকে বলবে 3 লাখ থেকে ওই 3,40,000-40,000-এর মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। এবার এই 3,40,000 আপনি ভাবছেন যিনি আপনার সঙ্গে কথা বলছেন তিনি নেবেন না, ফিক্সড রেট আছে। এই পুরো নেটওয়ার্কে একটা পাসপোর্ট জাল করতে কার কাছে কত টাকা দিতে হবে বা কার কাছে কত টাকা যাবে সেই সবের পুরো একটা রেট ঠিক করা ছিল। সেখানে
প্রাক্তন সাব ইন্সপেক্টর কত টাকা খাবেন, পাসপোর্ট পরিষেবা যে কেন্দ্রে যিনি রয়েছেন দায়িত্বে রয়েছেন তিনি কত টাকা খাবেন, আবার এই মনোজ গুপ্তা, সমরেশ বিশ্বাস এদের কাছে কত টাকা যাবে, সব কিন্তু বাঁধা রেট, এদিক ওদিক হওয়ার নড়চড় নেই। আমার সঙ্গে রয়েছেন অমিত। অমিত, এই ফিক্সড রেট কত রেট? একটা পাসপোর্ট করতে এক একজনের কাছে কত টাকা করে যেত? দেখো, যে তথ্য এখনো পর্যন্ত তদন্তকারীদের হাতে এসছে তাতে একজন অনুপ্রবেশকারী একটি ভারতীয় পাসপোর্ট নিয়ে এই চক্রকে 2.5 থেকে 3 লক্ষ টাকা বা তার বেশি টাকা দিত। কিন্তু এই টাকা সমরেশ এবং মনোজরা যাদের মাধ্যমে এই জাল নথি তৈরি করা, পাসপোর্ট ইস্যু করানো, তাদের মধ্যে টাকা কিভাবে বন্ধ। কলকাতা পুলিশের হাতে ধৃত প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই, তিনি পেতেন 25,000 টাকা করে পার পাসপোর্ট ফুল সঙ্গে দেওয়ার ক্ষেত্রে। ভেরিফিকেশন না করে একটি পাসপোর্ট তিনি ইস্যু করে দিতেন, তার বিনিময়ে তিনি পেতেন 25,000 টাকা। অন্যদিকে বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের যিনি অস্থায়ী কর্মী তারক নাথ, তার মতো যারা কর্মী পাসপোর্ট চক্রের সঙ্গে যারা রয়েছেন তাদের জন্য বরাদ্দ ছিল 5 থেকে 6,000 টাকা। অর্থাৎ সমরেশ বা তার এজেন্টরা বিভিন্ন অনুপ্রবেশকারী ভুয়ো নথি দিয়ে এই পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীদের হাতে তুলে দিতেন। সেই নথি আপলোড করে দিয়ে এক একটা পাসপোর্টের ক্ষেত্রে এরা পেতেন 5 থেকে 6,000 টাকা। অন্যদিকে পোস্টাল ডিপার্টমেন্টে, অর্থাৎ নির্দিষ্ট করে একটি পোস্ট অফিসে এই পাসপোর্টগুলি আসতো, সেখান থেকে সমরেশ বা তার এজেন্টের হাতে সেই পাসপোর্ট তুলে দিতেন যে অস্থায়ী কর্মী যারা ছিলেন, যেমন হচ্ছেন দীপক মন্ডলের মতো অস্থায়ী কর্মী যারা এই চক্রের সঙ্গে জড়িত, তারা পেতেন 3,000 টাকা বা তাদের জন্য 3,000 টাকা বরাদ্দ ছিল। অন্যদিকে বাংলাদেশের এজেন্ট মারফত এই দেশের এজেন্টের মধ্যে মিডিলম্যান বা কোনো অনুপ্রবেশকারী এজেন্ট আসার পরে তার পাসপোর্ট প্রয়োজন বা কোনো নথি প্রয়োজন, এই সমস্ত বিষয় যিনি সাপ্লাই করে থাকতেন, অর্থাৎ মুক্তার যাকে গ্রেপ্তার করা হয়েছিল উত্তর 24 পরগনা থেকে, সেই মুক্তারের মতো এজেন্ট বা বড় এজেন্ট যারা ছিলেন তাদের জন্য বরাদ্দ ছিল এক একজন অনুপ্রবেশকারীকে পরিচয় করিয়ে দিলে 2,500 থেকে 4,000 টাকা পর্যন্ত। অন্যদিকে দীপঙ্কর দাস, যিনি মনোজের অফিসে কর্মরত ছিলেন, একজন যার যেমন দায়িত্ব, যার যতটা রিস্ক, সেই অনুযায়ী বুঝে তার একটা ফিক্সড রেট রাখা থাকতো। এই টাকাই তিনি পাবেন এই পাসপোর্ট, একটা করে পাসপোর্ট জালিয়াতি করা গেলে বা জাল পাসপোর্ট ইস্যু করা সম্ভব হলে। ধন্যবাদ অমিত। দিল্লির খবরে নজর রাখতে হবে সুপ্রিম কোর্টে, তার কারণ এসএসসি মামলার শুনানি ছিল আজ। তো শুনানির পর আবার পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে 15 তারিখ জানুয়ারি, দুপুরবেলায় শুনানি শুরু হবে। কিন্তু আজ কি হলো সুপ্রিম কোর্টে জানবো। নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন মৈত্রেয়ী। কি হলো আজ? দেখো, আজকে মামলা শুনানি শুরু হওয়ার পরেই প্রধান বিচারপতি জানান যে ইতিমধ্যে পিটিশনারদের তরফ থেকে তাদের যা বক্তব্য সেটা শোনা হয়েছে, অপরপক্ষের বক্তব্য এখনো শোনা বাকি। আইনজীবী ফিরদৌস শামীম তিনি আমাদের যেটা জানাচ্ছেন যে যেহেতু এই ক্ষেত্রে আজকের 3 জনের বেঞ্চ ছিলেন, 3 জন বিচারপতির বেঞ্চ ছিল এবং এই মামলাটি এর আগের দিন প্রধান বিচারপতি এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ছিল। এই কারণে আবার নতুন বিচারপতির সামনে এই মামলা যদি ব্যাখ্যা করা হয় তাহলে সেখানে অনেকটা সময় অতিবাহিত হতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বদলে পরবর্তী দিনে মামলার শুনানি হওয়ার কথা ছিল। প্রধান বিচারপতির তরফ থেকে আগামী সোমবার এই মামলার শুনানির কথা বলা হয়, যদিও সোমবার ছুটি থাকায় আগামী 15 তারিখ অর্থাৎ 15ই জানুয়ারি দুপুর 2টোয় মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ধন্যবাদ।